নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আমার এই উপস্থাপন। সাপে কামড়ালে কি করতে হবে এবং চিকিৎসকরা কিভাবে চিকিৎসা করেন, আমার মনে হয় এই বিষয় নিয়ে একটু আমাদের সাধারণ প্রাথমিক জ্ঞান জানা দরকার। শুরুতেই মার্জনা চাইছি, আমি আপনাদের এখানে চিকিৎসা কিভাবে দিতে হয়, চিকিৎসা শাস্ত্র বিষয় নিয়ে জ্ঞান বা সে বিষয়ে শিক্ষাদান একদমই আপনাদের কাছে করছি না, মার্জনা চাইছি, সেটা ভাববেনও নয়। 2015 সালে আমার একটু সুযোগ হয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে স্নেক বাইট ট্রেনিং হয় সেই ট্রেনিংয়ে সুযোগ পাওয়ার, সেটা সবাই চেনেন। বিশিষ্ট চিকিৎসক, সর্ববিশেষজ্ঞ তো বটেই, ডাক্তার দয়াল বন্ধু মজুমদারের সৌজন্যে সেই ট্রেনিং সেন্টারে আমার সুযোগ হয়েছিল স্নেক বিষয়ে ট্রেনিং নেওয়ার, এবং সেই ট্রেনিং থেকে যতটা শিখেছি, যতটা জেনেছি, সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আজকের আমার এই উপস্থাপন। চিকিৎসক বন্ধুরা জানেন, যারা স্নেক বাইট নিয়ে চিকিৎসা করেন, আমি শুধু আমার আলোচনাটা একদম সাধারণ মানুষ যাতে তাদের পক্ষে বুঝতে সুবিধা হয়। সাপে কামড়ালে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, ভয় পান, হাসপাতালে গিয়ে চিকিৎসকদের উপর অনেক সময় তারা বিরক্ত প্রকাশ করেন, আপনি না পারলে লিখে দিন, আমরা অন্যত্র নিয়ে যাচ্ছি। এমনও অভিজ্ঞতা হয়েছে ডাক্তারবাবু সাপ কামড়ের চিকিৎসা করবেন বলে এবিএস দিতে প্রস্তুত হচ্ছেন, কারণ রোগীটির পেট ব্যথা করছে। সেই চিকিৎসক বুঝে গিয়েছিলেন যে তার একটা কালাচ্ছের সিমটম, কিন্তু বাড়ির লোক বলছে কোথায় কখন সাপে কামড়ালো, আপনি বরং পেট ব্যথার চিকিৎসাটা করুন। এরকম ঘটনা কিন্তু ঘটেছে। তাই আমি আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার মনে হয় চিকিৎসা বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের কাছেও মনে হয় আমার এই আলোচনাটা খুব প্রাসঙ্গিক হবে। মূলত বিষধর যে দুটো ফণাধর যুক্ত সাপ আছে, গোক্র এবং কেউটে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক অনুযায়ী কোথাও গোক্র বেশি আছে, কোথাও কেউটে বেশি আছে। এবং গোক্র এবং কেউটের মারণ মাত্রার বিষ আমরা সবাই জানি 15 মিলিগ্রাম, এবং এদের বিষের প্রকৃতি হচ্ছে নিউরোটক্সিন, অর্থাৎ নার্ভ বিষ। গোক্র এবং কেউটে যদি কাউকে কামড়ে দেয়, অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটে যায়, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি খেয়াল করেননি, অন্ধকার দিয়ে যাচ্ছেন, সেখানে হয়তো গোক্রর গায়ে পাড়া লেগে গেল, সাপটি আপনাকে কামড়ে দিল। সাধারণত গোক্রর মারণ মাত্রার বিষ হচ্ছে 15 মিলিগ্রাম। অনেক ক্ষেত্রে গোক্রর ডাইবাইট হয়। ধরা গেল গোক্র সাপ কামড়ে দিল এবং আপনার সেই কামড়ানোর ক্ষতস্থানটি 15 থেকে 20 মিনিটের মধ্যে ফুলে গেছে, ক্ষতস্থানে আপনার সামান্য জ্বালা যন্ত্রণা করছে। চিকিৎসক বন্ধুরা বুঝেই যাবেন যে এটা নার্ভ বিষের লক্ষণ, অর্থাৎ গোক্র সাপ কামড়েছে মানেই তার ক্ষতস্থানটি 15 মিনিটের মধ্যেই ফুলে গেছে। যদি মারণ মাত্রার বিষ না যেত তাহলে কিন্তু তার ক্ষতস্থানটি ফুলত না, তখন চিকিৎসক তার মতো চিকিৎসা শুরু করে দেবেন। সেই স্নেক বাইট ট্রেনিংয়ে একজন চিকিৎসক প্রশ্ন করেছিলেন, আমি সেটা শুনেছিলাম, যে সাপ কামড়ানোর মূল ওষুধ হচ্ছে এভিএস। বলছে পেশেন্টটি হাসপাতালে এসেছিলেন, কিন্তু পেশেন্টটিকে 10 ভাইল এভিএস দেওয়ার পরও পেশেন্টটি মারা গেলেন। প্রশ্ন করেছিলেন কেন মারা গেলেন, পেশেন্টটিকে 10 ভাইল এভিএস দেওয়া হয়েছিল। তখন সেই চিকিৎসক বন্ধুকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এবিএসটা 10 ভাইল দিয়েছিলেন, তার আগে একটি গুরুত্বপূর্ণ ইঞ্জেকশন দিতে হয়, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। সেটা আপনি এবিএস দেওয়ার আগে দিয়েছিলেন না পরে দিয়েছিলেন? একদম যতটুকু স্মরণ আছে উনি বলেছিলেন আফটার, অর্থাৎ পরে দিয়েছিলেন। কিন্তু
অ্যাড্রিনালিন দেওয়ার নিয়ম হচ্ছে এবিএস দেওয়ার আগে দিতে হয়। কেন অ্যাড্রিনালিনটা দিতে হয়? অনেক ক্ষেত্রে রিয়াকশন হয়, অর্থাৎ শরীরে অনেকে এবিএসটা ঠিকঠাকভাবে নিতে পারে না। আপনার শরীরে যখন স্যালাইনের মাধ্যমে শিরায় সেই সাবকামরের ইঞ্জেকশন এবিএসটা দেওয়া হলো, সবার ক্ষেত্রেই হবে এমনটি নয়। অনেকের ক্ষেত্রে অ্যালার্জি জাতীয় ঘটনাগুলো ঘটে, তার প্রচণ্ড শরীর জ্বালা যন্ত্রণা করতে থাকে, অর্থাৎ তার রিয়াকশন হচ্ছে। এই এবিএস দেওয়ার ফলে যাতে রিয়াকশন না হয় তার জন্যই চিকিৎসক বন্ধুরা অ্যাড্রিনালিন আগে দিয়ে দেন, তারপর কিছুটা রেখেও দেন। যদি এবিএস দেওয়ার পরও তার আবার রিয়াকশন শুরু হয় তাহলে এবিএসটা বন্ধ করে আবার অ্যাড্রিনালিন বা অ্যালার্জি দমন করার জন্য যে সমস্ত ইঞ্জেকশনগুলো আছে, অনেকে হাইড্রোকর্টিসন দেন, যেসব বন্ধুরা জানেন সেগুলো প্রয়োগ করেন। এই যে আমি এই কথাগুলো বলছি সাধারণ মানুষদের কাছে কেন? কারণ চিকিৎসকরা তারা জানেন, তারা চিকিৎসাটা বোঝেন। আপনি যদি বিরক্ত প্রকাশ করেন যে কি করছেন, আপনি রেফার লিখে দিন, আমি অন্যত্র হাসপাতালে নিয়ে যাব, তাহলে আখেরে কিন্তু আপনার নিজের রোগীটিরই ক্ষতি করছেন। সাপ কামড়ের চিকিৎসার সব থেকে মূল্যবান যে বিষয়টি হচ্ছে সময়ের গুরুত্ব অপরিসীম। সর্দি কাশি জ্বর হলে আপনি আজকে ডাক্তার নাও দেখাতে পারেন, আপনি পরের দিন যেতে পারেন, বা আপনি নিজে ওষুধের দোকান থেকে এনে প্যারাসিটামল কিনে খেলেন, আপনার জ্বর কমছে না অন্য ইনফেকশনের কারণে, আপনি তারপরের দিন ডাক্তারের কাছে গেলেন বা হাসপাতালে গেলেন। সাপে কামড়ের বিষয়টা হচ্ছে সময়ের গুরুত্বটা সব থেকে প্রয়োজন। সে কারণেই ধরুন এবিএস দেওয়া হলো কোবরা বাইটের ক্ষেত্রে, কিন্তু অ্যাড্রিনালিন দেওয়া হয়নি, তার আগে এবিএস দিয়ে দেওয়া হয়েছে। এই এবিএস দিয়ে দেওয়ার ফলে তার যে রিয়াকশন হলো সেই কারণেও কিন্তু, অর্থাৎ এই অ্যালার্জি জাতীয় কারণেও কিন্তু পেশেন্টটি মারা যেতে পারে। সে কারণে আমিও সেই ট্রেনিংয়ে শিখেছিলাম। নিশ্চয়ই ওখানে যারা জুনিয়র চিকিৎসক ছিলেন বা যে সমস্ত চিকিৎসক বন্ধুরা সাপ কামড়ের চিকিৎসা বিষয়ে খুব একটা এক্সপার্ট নয়, তারাও কিন্তু নিশ্চয়ই শিখেছিলেন যে অ্যাড্রিনালিনটা কখনোই এবিএস এর পরে দিতে হয় না, আগে দিতে হয়। যদি এবিএস চালু করার পর আবার রিয়াকশন শুরু হয় তখন এবিএসটা সাময়িক বন্ধ করে অ্যালার্জির কারণে যে সমস্ত আরো চিকিৎসা পদ্ধতি আছে সেগুলো করেন। এটা হচ্ছে প্রথম ধাপ। আমি মেন যে গুরুত্বপূর্ণ বিষয়টি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব, হয়তো একটু ভিডিওটা বড় হবে, বন্ধুদের অনুরোধ করব আপনারা স্কিপ করে সরে না গিয়ে একটু ধৈর্য সহকারে দেখুন, কাজে লাগবে আপনাদের। কোবরা বাইটের ক্ষেত্রে মূলত অ্যাড্রিনালিন লাগে, এবিএস লাগে, আরও দুটো গুরুত্বপূর্ণ ইঞ্জেকশন দিতে হয়, সেটা হচ্ছে নিউস্টিকমাইন এবং অ্যাট্রোপিন। অনেকেই ভাবতে পারেন যে এই বিষয়গুলো আমাদের কি জানা দরকার। আমি বলছি না, নিশ্চয়ই জানা দরকার। যদি আমাদের এই প্রাথমিক সাধারণ জ্ঞান নলেজটা থাকে তাহলে আমি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের বিব্রত করব না। আর যদি জুনিয়র চিকিৎসক বন্ধুরাও থাকেন, মার্জনা চাইছি আপনাদের, আমি জ্ঞান দিচ্ছি না, আপনারা চিকিৎসা বিষয়ে এক্সপার্ট। আমি যতটুকু শিখেছি সেই শিক্ষার বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। নিউস্টিকমাইনের কাজটা কি, খুব যদি সহজভাবে উদাহরণ দিই, ধরুন কোবরা বাইটের বিষয়টি তো বললাম যে মারণমাত্রার বিষ রক্তে মিশে গেলে তার কি কি উপসর্গ সিমটমগুলো হবে প্রাথমিক তো বললাম। এই যে অনেক ক্ষেত্রে দেখা গেছে এবিএস কোবরা বাইটের ক্ষেত্রে দেওয়া হয়েছে কিন্তু তারপরও পেশেন্টটি মারা গেলেন, যেমন অ্যাড্রিনালিন পরে দিয়েছিলেন আগে দেননি, এরকম ঘটনা ঘটেছে। আবার নিউস্টিকমাইন দেওয়া হয়নি, সেই কারণেও কিন্তু রোগীটি মারা যেতে পারে এবং মারা গেছে। ক্যানিং যুক্তিবাদী সমিতির জয়দেবের কথা অনেকে জানেন,
খুব অসাধারণ সাপ রেস্কিউ করতো। জয়দেব কেউটে সাপকে রিলিজ করতে গিয়ে অসতর্কের মধ্যে ও কামড় খেয়ে যায়। যে হাসপাতালে ছিল সেখানে এবিএস এর পরিমাণও বাড়াতে বলছে, কিন্তু খুব দুর্ভাগ্যজনক, দুঃখজনক তো বটেই, সেই হাসপাতালে নিউস্টিগমাইন ছিল না। অর্থাৎ নিউস্টিগমাইন না দেওয়ার জন্য জয়দেব মারা গেলেন। কেন মারা গেলেন? আমি যে আপনাদের সামনে কথা বলছি, হাত পা নাড়াচ্ছি, এটা আমরা সবাই জানি যে আমাদের নার্ভগুলো, কোষগুলো সতেজ আছে। আমার এখানে নার্ভগুলো, কোষগুলো সতেজ আছে। আমার শরীরটা প্যারালাইজ হয়নি। দেখবেন যাদের স্ট্রোক হয়, একটা দিক সাইড বলে না পড়ে যায়, অবশ হয়ে যায়, হাত নাড়াতে পারেন না, সেগুলো পরবর্তী দিনে আস্তে আস্তে ফিজিওথেরাপি করে, অর্থাৎ নার্ভগুলোকে আস্তে আস্তে সতেজ করে সেই মানুষটাকে পরবর্তীতে সুস্থ করা হয়। কোবরা বাইটের ক্ষেত্রে, অর্থাৎ এই নার্ভ বিষ হওয়ার কারণে আমাদের শরীরটা আস্তে আস্তে প্যারালাইজড হয়ে যায়। এই শরীর প্যারালাইজড হয়ে গেছে নার্ভ বিষের জন্য, সেটা কিন্তু এবিএস দিয়ে রিকভারি হবে না। এবিএস দিয়ে আমার বিষকে প্রশমিত করা যাবে হচ্ছে আমার রক্তে যতটা পরিমাণে বিষ মিশেছে, কিন্তু এই নার্ভ বিষ রক্তে মেশার ফলে যে আমার শরীর প্যারালাইজড হয়ে গেছে, তাকে কিন্তু ঠিকঠাক আমাকে আবার পুনরায় আমার শরীরকে আগের অবস্থায় আনার জন্য নিউস্টিগমাইনের গুরুত্ব অপরিসীম। খুব সহজ দুটো উদাহরণ দিই। ধরুন, আমি বাড়িতে ভাত রান্না করছি। ভাত রান্না করতে হলে সাধারণত কি হয়, যে হাঁড়িতে আমি জল দিলাম, জলটা আস্তে আস্তে গরম হলো, তারপর চাল দিলাম, কিছুক্ষণ পর চালটা ফুটলো, আমি একটু টিপে দেখলাম চালটা ফুটে নরম হয়েছে কিনা, ভাতের ফ্যানটা গাড়লাম, ভাতটা কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ এতে কি হলো, আমার বাড়িতে নির্দিষ্ট সময় আমার গ্যাসের চুল্লিটা ঠিকঠাক জ্বলছিল, আমার ঘরে জলও ছিল, চালও ছিল, ঠিকঠাক সময় মতো আমি যা যা পদ্ধতি অনুযায়ী ভাত রান্না করতে সেটা করলাম, ভাতটা হয়ে গেল। অর্থাৎ কাউকে গোক্র সাপ কামড়েছে, আপনি খুব দ্রুততার সাথে 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 হাসপাতালে নিয়ে গেছেন, একদম এক মুহূর্ত দেরি করেননি। 10 ভাইল এবিএস দিয়ে দেওয়া হলো, বা 15 ভাইল 20 ভাইল এবিএস দিয়ে দেওয়া হলো, পেশেন্ট ড্যাং ড্যাং করে সুস্থ হয়ে বাড়ি চলে আসলেন। কেউ দাবি করতেই পারেননি তার ক্ষেত্রেও তো নিউস্টিগমাইন লাগেনি। আমি প্রথম যে উদাহরণটার কথা বললাম, ওই ভাত রান্নার গল্পটা মাথায় রাখুন। এবার দ্বিতীয় আরেকটি উদাহরণ বলছি। আপনি ভাত রান্না করছেন, হাঁড়িতে জল দিলেন, জল ফুটছে, চালের ড্রাম তুলতে গিয়ে দেখলেন ড্রামে চাল নেই। চাল আনতে কোথায় যাবেন? বাজারে যাবেন। বাজার থেকে চাল আনতে গিয়ে আপনার তো মাথায় নেই, উনুনে আপনি গরম জল বসিয়ে দিয়েছেন, বাড়ি এসে দেখলেন জল শুকিয়ে হাঁড়ি পুড়ে গেছে। অর্থাৎ কাউকে নার্ভ বিষের কামড়ের ঘটনা ঘটেছে, সেই পরিবারটি বা সেই ব্যক্তি মানুষটিকে নিয়ে ওঝাগণিন করে প্রচণ্ড পরিমাণে সময় নষ্ট করে তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ ওই চাল আনতে বাজারে যাওয়া, উনুনে হাঁড়ি গরম জল বসিয়ে হাঁড়ি পোড়ার গল্পের মতো। নিউস্টিগমাইন ঠিক তখন লাগে। কেন লাগে আরেকটা উদাহরণ দিলে মনে হয় খুব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি ওই যে বাজারে চাল আনতে গেছেন, ঘরের তালা দিয়ে গেছেন, চাল নিয়ে এসে যখন বাড়িতে ঢুকছেন তখন ঘরে কিভাবে ঢুকবেন? তালাটা চাবি দিয়ে খুলবেন, তারপর তো আপনি পকেটে হাত দিয়ে দেখেন চাবি নেই, অর্থাৎ চাবি হারিয়ে গেছে। এবার চাবি কি খুঁজে বেড়াবেন? ওই মুহূর্তে আপনি জানেন আমার উনুনে চাল
মানে বাজারে আনতে গেছি, গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, ঘরে ঢুকতে হবে, সময় নেই, তাহলে আপনি ঘরে সেই মুহূর্তে ঢুকবেন কি করে? ঢুকবেন হচ্ছে তালাটা ভেঙে। নিউস্টিক মাইন্ড এই তালা ভাঙার কাজটি করে। এই যে আমি মানে যে কোনো মানুষকে সাপে কামড়ালে এই যে বড্ড দেরি সময় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এই যে নার্ভ বিষের জন্য তার শরীর প্যারালাইজড হয়ে গেছে, অর্থাৎ সময় মতো তিনি হাসপাতালে যাননি, তাকে এবিএস দেওয়া হয়েছে, বিষটাকে প্রশমিত করা গেছে, কিন্তু তার এই দেরি করে চিকিৎসার জন্য তার যে নার্ভগুলো আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে, শরীরটা পুরো প্যারালাইজ হয়ে যাচ্ছে, সেইটাকে ঠিকঠাকের জন্য কিন্তু নিউস্টিক মাইন্ডের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ ওই আপনি ঘরে ঢুকবেন কি করে, তালা দিয়ে দিয়েছেন, চাবিটা হারিয়ে গেছে, তালাটা ভেঙে আপনার ঘরে ঢুকতে হবে, নিউস্টিক মাইন্ড সেই তালা ভাঙার কাজটি করে। এই ইঞ্জেকশনের দামটি বেশি নয়, বড় জোর 12 থেকে 13 টাকা। এই 12 থেকে 13 টাকার ইঞ্জেকশন অনেক হাসপাতালে, বিশেষ করে গ্রামে গঞ্জে না থাকার ফলে বহু সাপ কামড়ের রোগীকে অঝরে প্রাণটিকে বিসর্জন দিতে হয়। আবারও বলছি, এবিএস দিয়েই শুধু কোবরা বাইটের পেশেন্টকে, রোগীকে বাঁচানো যাবে না যদি দেরি করে চিকিৎসা হয়। আশা করব গুরুত্বটা বুঝতে পারছেন। তাই আপনার নিকটবর্তী হাসপাতালে একটু খোঁজ নিয়ে নিন যে এবিএস থাকা তো বাধ্যতামূলক, পাশাপাশি নিউস্টিক মাইন্ড অ্যাড্রিনালিন আছে কি না। আর অ্যাট্রোপিনটা দেওয়া হয় নিউস্টিক মাইন্ড দেওয়ার জন্য, যদি তার কোনো রিয়াকশান হয়, অ্যালার্জি কিছু হয়, সেটা সাপোর্ট অ্যাট্রোপিন দেয়। এবিএস দেওয়ার পর নিউস্টিক মাইন্ড দেওয়া হয়নি, অ্যাট্রোপিন দিল, তাতেও কোনো লাভ হবে না। এই বিষয়টি আমি সেই ট্রেনিং থেকে পরবর্তীতে বেশ কিছু চিকিৎসক বন্ধুদের সাথে আলোচনার মধ্যে দিয়ে যতটুকু জেনেছি, শিখেছি, সেই জানাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। অকারণে হাসপাতালে গিয়ে উত্তপ্ত হবেন না, কারণ এই প্রাথমিক ধারণাটি আমার মনে হয়েছে আপনাদের জানা দরকার। যদি আমাদের জানা থাকে, হয়তো আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ব না চিকিৎসক কীভাবে চিকিৎসা করছেন। এটা চিকিৎসকদের উপর ছেড়ে দিন। আবারও বলছি, কোনো চিকিৎসক বন্ধুদের আমি জ্ঞান দেওয়ার জন্য আমার এই ভিডিও নয়, আমি যতটুকু জানি সেই জানাটাই শেয়ার করলাম। সকলের কাছে আবেদন, ভিডিওটি দেখবেন। একটু বড় হয়ে গেছে, চেষ্টা করেছি আমার মতো করে বোঝানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে, প্লিজ অনুগ্রহ করে আপনারা শেয়ার করতে পারেন, কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। সব বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা বলতে পারেন, আমি আমার মতো করে চেষ্টা করব। শেষ আবেদন রাখব, ওঝাগো নির্ণয় একমাত্র সাপ কামড়ের চিকিৎসা কিন্তু সরকারি হাসপাতাল। সাপের কামড়ের ঘটনাটি একটি নিছকই দুর্ঘটনা, তাই সাপ অকারণে মারবেন না, ওঝাগনিন্দ করবেন না, হাসপাতালে যাবেন এবং এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। পরবর্তীতে চেষ্টা করব প্রাথমিকভাবে সাপ কামড়ের যে চিকিৎসাটা যেভাবে চলে সেই নিয়ে আলোচনা করার। সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।